বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী হবে সময়োপযোগী। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক, সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে। প্রমাণ পেলে সন্ত্রাস বিরোধী আইনে হবে বিচার, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রাখাইনে সংঘাত শুধু সাময়িক নয়, সম্ভাব্য অর্থনৈতিক করিডর ঘিরে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা দেখছেন বিশ্লেষক। লড়াই দীর্ঘ হলে আঞ্চলিক অস্থিতিশীলতায় বাড়বে ঝুঁকি। হাম ও ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় বিভ্রান্তিতে অভিভাবক। দেরিতে রোগ শনাক্তে বাড়ছে জটিলতা। 3 দিনের বেশি জ্বর থাকলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। গ্র্যান্ড মোসাল্লায় কোটি মানুষের জমায়েত। অংশ নিলেন বাংলাদেশ সহ শতাধিক দেশের প্রতিনিধি। এমবাপের পেনাল্টির গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, দাপুটে জয় মরক্কোর। রাতে ব্রাজিলের সামনে নরওয়ে, স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা, সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে করা হবে সময়োপযোগী। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেভাবে নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জোর দেন সবার আগে বাংলাদেশ নীতিতে। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সরকার প্রধান। কুশল বিনিময় করেন চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া 5 পিজিআর সদস্যের পরিবারের সঙ্গে। এ সময় সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীগুলোকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরো আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই
হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এর আগে আলাদা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান রাষ্ট্রপ্রধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা যাবে না। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে যেসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরি করা হবে সেখানে 3D বা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পরিপত্রে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবেই তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, বন সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এ সময় কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেন সরকার প্রধান। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইন এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইন অনুযায়ী বিচার করা সম্ভব হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শাপলা চত্বরের ঘটনাসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। শনিবার জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। রোববার এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর আওতায় এখন বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। আইনটি অব্যাহতভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা একই আইনে বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। চিফ প্রসিকিউটর আরও জানান, 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। আইন অনুযায়ী এইগুলোর সকল কিছুরই বিচারের ব্যবস্থা আইন অনুযায়ী আছে। সেটি আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। দলগত অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। মানবতা বিরোধী অপরাধের যে আইন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।
মিয়ানমারে নতুন করে সংঘাতে আতঙ্কে সীমান্তবাসী। নাফ নদীতে বন্ধ মাছ ধরা বিপাকে কয়েক হাজার জেলে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। মিয়ানমারের নতুন করে সংঘাতের প্রভাব এবার নাফ নদীতেও। সীমান্তের এই জলসীমায় নেই মাছ ধরার ট্রলার। ওপারে গোলাগুলির আতঙ্কে থমকে গেছে এপারের জীবন জীবিকা। টেকনাফের নাইকংপাড়া সীমান্তে নাফ নদীর তীরে সারি সারি নোঙর করা ট্রলার ও নৌকা। জেলেরা বলছেন মিয়ানমারের সংঘাতে তাদের একমাত্র আয়ের পথ বন্ধ করে দিয়েছে। গাইতে অনেক সমস্যা, এই জন্য জাইলেদের একটাই নামতে দিত না, কেন ওখানে মাইমার দিকে গোলাগুলি হচ্ছে, এই জন্য পরে গুলিগুলি করতেছে, জাইলারা মাছ মারতে যাইতে পারে নাই। মাইমার বুম মারতেছে নিয়ে, এদের নিয়ে আমাদের অনেক সমস্যা। এই সমস্যার সরকারের মাধ্যমে আমরা সমাধান চাই, এটা সমাধান হলে আমাদের একটু ভালো হয়। গত বুধবার টেকনাফ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের অভ্যন্তরে বিমান হামলা চালায় দেশটির জান্তা বাহিনী। এরপর থেকে সীমান্তের ওপারে থেমে থেমে চলছে সংঘর্ষ। যদিও বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নাফ নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। একইভাবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। চলমান পরিস্থিতিতে সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ও অন্যান্য যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নাফ নদী ও সীমান্ত সংলগ্ন জলসীমায় টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমরা সর্বদা সতর্ক অবস্থা আছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই সীমান্তের পবিত্রতা রক্ষা করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। নতুন করে মিয়ানমারের রাখাইনে সংঘাতে বান্দরবনের নাইখংছড়িতেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমা। সীমান্তের ওপারে নতুন করে সংঘাত শুরু হওয়ায় যার আঁচ এসে পড়ছে এপারে। যদিও সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তারপরও রোহিঙ্গা অনুপ্রবেশ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। টেকনাফের নাইটংপাড়া সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও জান্তার সাম্প্রতিক সংঘাতের পেছনে শুধু সামরিক বাস্তবতা নয়, ভূ রাজনৈতিক এবং সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের হিসাবও স্পষ্ট হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের। সংঘাত দীর্ঘায়িত হলে বাড়তে পারে আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকিও। সাতিলা শারমিনের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে কয়েকদিন ধরেই আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আরাকান আর্মিও। সংঘর্ষে হতাহত হচ্ছে মানুষ, বাস্তুচ্যুত হচ্ছে বহু বেসামরিক নাগরিক। বিস্ফোরণের শব্দ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া, নাইখংছড়ি সীমান্ত পর্যন্ত। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে শনিবার টেকনাফে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নাফ নদী ও স্থল সীমান্তে বিজিবি কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও মানব পাচার দমন, পাহাড়ে সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের শনাক্ত এবং যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রাখাইনের সংঘাতকে শুধু সামরিক সংঘাত হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। সম্ভাব্য বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে ঘিরেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থের প্রতিযোগিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। করিডোর আমি মনে করি নতুন একটা প্ল্যান, একেবারেই নতুন প্ল্যান, যেহেতু এর সাথে লিঙ্ক করা হচ্ছে যে হ্যাঁ রোহিঙ্গার সমাধানও পাওয়ার একটা সুযোগ আছে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে। আমরা দেখেছি বেশ কিছুদিন এই ধরনের কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু এই করিডোরের যে কথাটা এখন সামনে আসছে চাইনিজ প্রস্তাব পিছনে আমার মনে হয় কোনো আঞ্চলিক শক্তির ইন্ধন থাকতে পারে। বেশ কতগুলো অ্যাক্টার্স চাইবে না ইকোনমিক করিডোর হোক। বাংলাদেশের এখন কাজ হবে এর উপর গুরুত্ব দেওয়া। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সংঘাত দীর্ঘায়িত হলে সীমান্ত নিরাপত্তা, নতুন রোহিঙ্গা ঢল, অস্ত্র ও মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাও জোরদারের পরামর্শ তাদের। যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আশ্রয়ের জন্য ছুটবে, তো সেই আশ্রয়টা হচ্ছে এখন তারা এদিকে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা বেশি। সীমান্তে পর্যবেক্ষণ এবং রোহিঙ্গা যারা নেতারা আছে তাদের মাধ্যমে একটা মেসেজ এদের কাছে পাঠানো হবে, বাংলাদেশে তোমাদের এখন
এখানে ওভার হয়ে গেছে, আর এখানে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নাই। রাখাইনের সংঘাত আপাতত মিয়ানমারের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলেও এর প্রভাব এরই মধ্যে বাংলাদেশের সীমান্তেও অনুভূত হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে সামরিক বাস্তবতা, কূটনৈতিক তৎপরতা এবং রাখাইনকে ঘিরে আঞ্চলিক ভূরাজনীতির পরবর্তী গতিপথের উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে কাঁদছে ইরান। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় প্রথম জানাজায় অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান কোটি মানুষ। বাবার জানাজায় অংশ নেন 3 ছেলে, শামিল হন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। ইরানিদের এমন শোক দেখে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান তার ধারণা ছিল খামেনিকে ইরানিরা ঘৃণা করে। শোকের চাদরে ঢাকা ইরান, চারিদিকে কান্নার রোল আর বুকফাটা আর্তনাদ। 2 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের পর রোববার তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসাল্লায় অশ্রুসিক্ত চোখে বিদায় জানানো হলো প্রিয় নেতাকে। জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। অঝরে কাঁদেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ, IRGC প্রধান সহ ইরানের শীর্ষ নেতারাও। জানাজায় অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। নিহত আরও 4 জনের জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হোসেইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানের জন্য জানাজার নামাজ আদায় করা হয়। সোমবার পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এরপর মঙ্গলবার শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে পবিত্র নগরী কুমে। সেখান থেকে বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজা এবং শোকানুষ্ঠান হবে। সবশেষে ইরানের পবিত্র নগরী মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন বলে জানান তিনি। দাবি করেন চাইলে তিনি জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্যবস্তু বানাতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আর্মেনিয়ার ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানায়, মানুষকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না। নাসরিন রুমি, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। মধ্যরাতে মাঠে ডেকে নিয়ে নতুন ছাত্রদের 3 ঘন্টা র্যাগিং। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 12 শিক্ষার্থীকে বহিষ্কার। হাম ও ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় বিভ্রান্তিতে অভিভাবক। ফলে রোগ শনাক্তে দেরি হচ্ছে, অনেক ক্ষেত্রেই বাড়ছে জটিলতা। চিকিৎসকরা বলছেন লক্ষণ কাছাকাছি হলেও সুনির্দিষ্ট কিছু উপসর্গ দেখেই সম্ভব চিহ্নিত করা। তাই 3 দিনের বেশি জ্বর থাকলেই স্বাভাবিক না ভেবে দিচ্ছেন দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ। জ্বর, শরীরে র্যাশ, ব্যথা, দুর্বলতা এমন সব উপসর্গ দেখা দিলেই অভিভাবকদের প্রথম ভাবনা এখন হাম। কিন্তু একই সময়ে দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এ অবস্থায় একই ধরনের প্রাথমিক লক্ষণের কারণে বিভ্রান্তিতে পড়ছেন অভিভাবকরা। শিশু হাসপাতালের হাম ও ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি শিশুদেরও লক্ষণ প্রায় একই। কারো জ্বর থেকে র্যাশ, আবার কারো তীব্র জ্বরের সঙ্গে আছে নিউমোনিয়া। নিউমোনিয়া ধরার পরের দিনই আমরা দেরি না করে ঢাকা নিয়ে আসি। আগে অনেক দিন যাবত জ্বর ছিল, ঠান্ডা ছিল, তো ওরও জ্বর নিয়ে আর জ্বর সারতেছিল না। তো আমরা ওইটা চিন্তা করিনি যে হাম হইতে পারে। যখন দেখলাম চোখ লাল হয়ে গেছে, মুখের ভিতরে বিচি বিচি উঠে গেছে, ঠান্ডার নিউমোনিয়ার একটু অভাব বাড়তেছে আর কি, ওই কারণে এখানে ভর্তি আছে। আইসিইউ দেওয়ার কথা ছিল, আইসিইউ পাইতেছি না। চিকিৎসকরা বলছেন দুটি ভাইরাস বাহিত রোগ হওয়ায় উপসর্গ কাছাকাছি। তবে সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে র্যাশের ধরন, চোখের সংক্রমণ সহ বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষণে। বলছেন 3 দিনের বেশি তীব্র জ্বর হলেই দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। জ্বরটা যদি টেম্পারেচারটা হাই গ্রেড ফিভার, যেটাকে 103-104 পর্যন্ত উঠে যাচ্ছে, তাহলে এটা স্বাভাবিক জ্বর না।
ডেঙ্গু অলওয়েজ ভাইরাল জ্বর ভাইরাল, কিন্তু ভাইরাল এটা কোনো স্বাভাবিক ভাইরাল না, তাহলে আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকরা আরও জানান, জ্বর নিয়ে আসা প্রতি 10টি শিশুর অন্তত 2 জনের শনাক্ত হচ্ছে ডেঙ্গু। ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের। ডেঙ্গু সিমটম নিয়ে আমাদের কাছে আসছে এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করলে অনেক প্রতি 5-10টা রোগীর ভিতরেই 2-1টা করে সাধারণত ডেঙ্গু পাওয়া যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি হাম প্রতিরোধে শিশুদের সময় মতো টিকা ও পুষ্টিকর খাবার নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ। ডেঙ্গু প্রতিরোধে 2 মাস আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার এখনও সহনীয় পর্যায়ে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, সঠিকভাবে রোগ নির্ণয় পিছিয়ে আছে বাংলাদেশ। স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণে কাজ করছে সরকার। আসন সীমিত থাকায় কোনো রোগীকে যেন ফিরে যেতে না হয় সেই লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালের 2য় ভবন, যা আগামী 15 আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের আগে ভবন পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পরে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বলেন, স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের কাজও শুরু করেছে সরকার। আমরা গত 2 মাস যাবতীয় আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি খুব গর্বের সাথে বলবো, অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স, আমরা যেই ডাটা পেয়েছি আল্লাহর রহমতে গতবারের তুলনায় আমরা এবার অনেকটা বেটার পরিস্থিতিতে আছি। স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ, গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, তার মানে টু টেক দ্য পেশেন্টস আউট অফ দ্য সেন্ট্রাল। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক পর্যায়ে রোগীরা এখনও সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। এ পরিস্থিতির উন্নতি করতেই বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। 11,000 to 12,000 people for one doctor. This dengue is not platelet, it is the leakage of the plasma that would kill the people during dengue. And what is the treatment? The doctors must take care of each and individual patients to watch whether the plasma leakage is started. How it is possible by one doctor to look after 20, 30, 40 patients in one room, but they have to do it. They do it. ডেঙ্গু ও হাম মোকাবেলায় চিকিৎসক ও নার্সদের আরো ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। Public health, to take care of the public health. কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। কাজে এলো না প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স। 1-0 গোলে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপে। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির করা 7 গোল স্পর্শ করলেন ফরাসি তারকা। গোল্ডেন বুটের লড়াই জমিয়ে রাখলেন এমবাপে। শীর্ষ 8-এ 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো। বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স স্বাভাবিকভাবে প্যারাগুয়ের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে লাতিন দলটি ভালোই পরীক্ষা নিয়েছে এমবাপ্পে, দেম্বেলে, উলিসেদের। লম্বা সময় ক্ষিপ্র আক্রমণকে বোতলবন্দি করে রাখে প্যারাগুয়ের রক্ষণ। শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণে একেবারে একপেশে করে রাখে ফরাসিরা। তবে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে থমকে থাকতে হয়েছে তাদের। এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত ছোট দলগুলো লো ব্লক ডিফেন্সে বড় দলগুলোকে নাস্তানাবুদ করে রাখে। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষেও দেখিয়েছিল কেপ ভার্দে, যার প্রতিফলন দেখা গেল এই ম্যাচেও। আক্রমণে না যেতে পারলেও রক্ষণকে জমাট বেঁধে রাখতে পেরেছে প্যারাগুয়ে। প্রথম 30 মিনিট দাপট দেখিয়েছে ফ্রান্স। 36 মিনিটে বাড়ে উত্তেজনা। প্যারাগুয়ের ডিবক্সের বাইরে এমবাপেকে ফাউল করলে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয় ফুটবলারদের মাঝে। যদিও কোনো কার্ড দেখতে হয়নি ফুটবলারদের। ফ্রান্সের দাপট থাকলেও গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও যখন সাফল্য পাচ্ছিল না ফরাসিরা, তখন পরিবর্তন আনে একাদশে। দিজিয়ে দুয়েকে মাঠে নামান দিদিয়ের দেশম, আর তাতেই সাফল্যের মুখ দেখে ফ্রান্স। প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে গেলে দুয়েকে ফাউল করেন ফুটবলাররা। যদিও শুরুতে পেনাল্টি দেয়নি রেফারি, পরবর্তীতে VAR-এ পেনাল্টির ঘোষণা দেন উজবেকিস্তান রেফারি। পেনাল্টি শুটআউটেও ছিল 2 দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা। শুরুতে দেম্বেলে কিক করতে গেলেও তিনি ফিরে এসে এমবাপ্পেকে দেন কিক করতে। এই তারকা অবশ্য কোনো ধরনের মিস করেননি। দারুণ শটে বোকা বানান আলোচিত প্যারাগুয়ে গোলরক্ষককে। 1-0-তে লিড নেয় ফরাসিরা।
এরপর অবশ্য সমতায় ফিরতে চেষ্টা করেছে প্রতিপক্ষরা, তবে ফ্রান্সের ডিফেন্সের কাছে আর পেরে ওঠেনি। শেষ দিকে অবশ্য দারুণ এক সুযোগ তৈরি করে এমবাপ্পে, তবে গিলের নৈপুণ্যে দুইবারেও জালের ঠিকানা খুঁজে পাননি এমবাপ্পে। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে মেসির 7 গোল স্পর্শ করলেন এমবাপ্পে। আর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দাপট দেখালেও কঠিন লড়াই করে প্যারাগুয়ের বিপক্ষে জিততে হয়েছে ফ্রান্সকে। তবে শেষ পর্যন্ত এমবাপ্পের করা গোলে উৎসবে মাতে গোটা প্যারিস। 1-0 গোলে জিতলেও ফুটবলারদের পারফরমেন্সে খুশি সমর্থকরা। এই ধারাবাহিকতা ধরে রেখে পরের ম্যাচগুলোতেও জয় পাবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, প্রত্যাশা দেশটির ভক্ত সমর্থকদের। এবারের বিশ্বকাপের অপ্রতিরোধ্য ফ্রান্সকে শেষ পর্যন্ত রুখে দিতে পারেনি প্যারাগুয়ে। প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হলো, দ্বিতীয়ার্ধে 70 মিনিটে পেনাল্টি কিক থেকে গোল নেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচটা ফ্রান্সের জন্য খুব একটা সহজ ছিল না। জয় চিনি নিয়ে আনতে তাদেরও কম ঘাম জড়াতে হয়নি। বেশ কয়েকটি আক্রমণ করলেও খুব একটা কাজে লাগাতে পারেনি সেই আক্রমণগুলো ফ্রান্স। অপরদিকে প্যারাগুয়েও পাল্টা আক্রমণ করলেও শেষ পর্যন্ত তারা গোলের দেখা পায়নি। এদিকে এদিনও রাজধানী প্যারিসের বিভিন্ন বার, রেস্টুরেন্ট ও ফ্যান জোনগুলোতে ফরাসি সমর্থকরা একসাথে সমবেত হয়ে ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচ উপভোগ করেছেন। ম্যাচ শেষে তারা ফ্রান্সের জয় উল্লাস করেন নেচে এবং গেয়ে। তাদের প্রত্যাশা ফ্রান্স এবার বিশ্বকাপ নিয়ে আসবে। রাউন্ড অফ 16-তে প্যারাগুয়েকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে চলে গেছে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স। সামনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষে কাঙ্ক্ষিত ফাইনাল। অপ্রতিরোধ্য থেকেই কাপ নিয়ে ঘরে ফিরবে দেশম বাহিনী, এমন প্রত্যাশাই ফরাসি ফুটবল সমর্থকদের। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আজদিন ওইনাহির জোড়া গোলে 2026 আসরে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মরক্কো। কানাডাকে হারালো 3-0 গোলে। ইনজুরি সময়ে শেষ গোলটি করেন সোফিয়ান রাহিমি। 2022 সালের পর টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ 8-এ পা রাখল তারা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ। মরক্কোর বিপক্ষে কানাডার লড়াই ছিল দেশটির প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মাইল ফলকের লক্ষ্যে। কিন্তু মরক্কোর পাওয়ার ফুটবলের সামনে 16-এই থামতে হলো সহস্বাগতিকদের। শুরুর দিকে মরক্কোকে চাপে রাখে কানাডা। খেলার 10 মিনিটে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বোনো। আক্রমণ প্রতি আক্রমণ আর উত্তেজনায় ঠাসা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করেছে কানাডা। কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে 4টি, যেখানে কানাডার 2টি শটের লক্ষ্যে ছিল মরক্কোর মাত্র 1টি। 50 মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজেদ্দিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। সমতায় ফিরতে মরিয়া কানাডা একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে, কিন্তু 82 মিনিটে সেই সুযোগই কাজে লাগায় মরক্কো। বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। দারুণ এক থ্রো পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তার বাড়িয়ে দেয়া বলে কোনো ভুল করেনি আজেদ্দিন উনাহি। জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন উনাহি। 2-0 গোলের লিড নেয় আফ্রিকার দেশটি। ম্যাচে ফিরতে মরিয়া কানাডা খেই হারায় শেষ মুহূর্তে। আরও এক গোল হজম করে প্রথমবার রাউন্ড অফ 16 খেলতে আসা দলটি। স্কোর করেন রাহিমি। 3-0 গোলের জয় নিশ্চিত হয় মরক্কানদের। সেই সঙ্গে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল আশরাফ হাকিমির দল। 2022 সালের পর আবারও শীর্ষ 8 নিশ্চিত করল তারা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 3 জুলাই রাতে ইতিহাস বিভাগের 54তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী, একই বিভাগের 55তম ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের মাধ্যমে হয়রানি করে। খবর পেয়ে রাতেই প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে 12 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ভয়াবহ ইঞ্জিন সংকটে রেলওয়ে। 1969 সালে 486টি ইঞ্জিন থাকলেও তা কমে এখন 265টি। টিকে থাকা ইঞ্জিনের 66% আবার মেয়াদ উত্তীর্ণ। রেল কর্মকর্তারাই বলছেন, ইঞ্জিন সংকট বাড়ছে শিডিউল বিপর্যয় ও দুর্ঘটনা, কমছে গতি। এমন বাস্তবতায় দ্রুত ইঞ্জিন কেনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নতুবা হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা।
আসার কথা শুনিয়েছে রেল প্রতিমন্ত্রী। জানান আগামী 1 বছরের মধ্যে বহরে যুক্ত হবে 30টি নতুন ইঞ্জিন। নাজমুস সালিহের রিপোর্ট। উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেন রংপুর এক্সপ্রেস প্রতিদিন সকাল 9টা 10 মিনিটে ছেড়ে যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু রেলের যে তথ্য বোর্ড তা বলছে এই ট্রেনটি ছেড়ে যাবে 1টা 20 মিনিটে, অর্থাৎ প্রায় 5 ঘন্টা বিলম্ব। তবুও কখন ছাড়বে তার সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। এই রুটের যাত্রীরা বলছেন উত্তরবঙ্গের প্রায় প্রতিটি ট্রেনেই এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। গল্পটি 14 জুনের। এদিন উত্তরবঙ্গের ট্রেন নীলসাগর, বুড়িমারি, একতা ও রাজশাহী এক্সপ্রেস যাত্রা করেছে 3 থেকে 4 ঘন্টা বিলম্বে। পূর্বাঞ্চলের চট্টলা ও উপকূল এক্সপ্রেসও পড়েছে শিডিউল বিপর্যয়ে। ফলে সারাদিনই স্টেশনে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন রেলপথের যাত্রীরা। 3 ঘন্টা ধরে বসে আছি, এখনো ট্রেনের কোনো ঠিক নাই, কখন আসবে তাও জানি না। রংপুর থেকে আমরা প্রায় 16.5 ঘন্টায় ঢাকা কমলাপুর এসে পৌঁছাইলাম। প্রত্যেকটা দিন যাত্রী এসে বসে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে। শিডিউল বিপর্যয়ের কারণ জানতে স্টেশন মাস্টারের কক্ষে সময় সংবাদ। তার দাবি, ইঞ্জিন সংকটে সময় মতো চালানো যাচ্ছে না ট্রেন। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে বিলম্ব ট্রেনের সারি। মিটার গেজের ইঞ্জিন সংকটের কারণে আমাদের মিটার গেজের যে ট্রেনগুলো, এই ট্রেনগুলো শিডিউল ধরে রাখা কষ্ট হচ্ছে আমাদের। 1969-70 সালে বাংলাদেশ রেলবহরে ইঞ্জিন ছিল 486টি, যা কমে দাঁড়িয়েছে 265টি। টিকে থাকা ইঞ্জিনগুলোর 66%-এরই মেয়াদ পেরিয়ে গেছে বহুদিন আগে। মেকানিকরা বলছেন পুরানো ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতিও পাওয়া যায় না এখন, ফলে জোড়াতালি দিয়ে চলছে রেল। 50-60 বছর, 30 বছর, 40 বছর এভাবে আছে, ইঞ্জিন মেরামত করে, রিপেয়ারিং করে, পুরান জিনিস দিয়া নতুন জিনিস কেউ ভাবা যায় না। একের দিন একের লাগা ভাস করতে 50-60 বছরের ইঞ্জিন আছে, এই যে 2300-2400 এটাই জোড়া তারা দিয়ে চালাইতেছে। এমন বাস্তবতায় যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা। বাণিজ্যিকভাবে তো রেল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত, সেখানে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়বে, যাত্রী সেবা বিঘ্নিত হবে। সেক্ষেত্রে আসলে পুরো রেল পরিচালনা এটা কিন্তু ভেঙে পড়ার আমি একটা বড় সম্ভাবনা দেখছি। আশার কথা শোনালেন রেল প্রতিমন্ত্রী। জানান 6 মাস থেকে 1 বছরের মধ্যে আসবে 30টি নতুন ইঞ্জিন। পুরোপুরি সংকট কাটতে সময় লাগবে আরও। 30টা লোকোমোটিভ যতটুকু পাইপলাইনে আছে সেটাকে আমাকে ধরে নিতে হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। আমরা নতুনভাবে যা করতেছি এগুলি ধরে নিতে হবে যে 2 বছর পর আমরা যে এই সেবাটা নিশ্চিত করতে পারবো। বর্তমানে 6টি প্রকল্পে 166টি ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। দুপুরে ম্যানচেস্টার থেকে আসা ফ্লাইট সরাসরি অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় ফ্লাইটটিতে আসা 272 জন যাত্রীকে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। সিলেট কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইটটিও পুনরায় চালুর কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। এদিকে সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেটে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। দীর্ঘদিনের একটা জব ব্যবস্থাপনা, সেটা থেকে বের হয়ে আসতে আমাদের একটু তো সময় লাগবে। আমার যাতে মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে মানে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, আমরা সেদিকেও কাজ করছি। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন। কথাবার্তা আসলাম যে আমরা যদি নির্বাচিত হই, সরকার গঠন করি, আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা পায়, তাহলে আমরা ম্যানচেস্টার ফ্লাইট চালু করব। দুপুরের সময় আরও থাকছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250 বছর উদযাপন, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে জমকালো আতশবাজি, দেশকে আরও শক্তিশালী করার আহ্বান ট্রাম্পের। সিলেট নগরীতে মুখ থুবড়ে পড়েছে ডিজিটাল সিটি প্রকল্প। শহরের
126টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হলেও উদ্বোধনের কিছুদিন পরই অচল। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটকে স্মার্ট নগরীতে রূপান্তরিত করতে 2017 সালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের কাজ শুরু হয়। 2020 সালে নগরীর 62টি স্থানে 126টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হয়। ঘোষণা ছিল প্রতিটি পয়েন্টে একসঙ্গে 500 জন ব্যবহারকারী সর্বোচ্চ 10 Mbps গতিতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু উদ্বোধনের কিছুদিন পরই অচল হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 2022-23 অর্থবছরে রক্ষণাবেক্ষণ ও প্রকল্পের ব্যয় মেটাতে সিটি কর্পোরেশনকে পুরো বরাদ্দের জন্য চিঠি দিলেও তা সম্ভব হয়নি। বর্তমানে নগরীর কোনো ওয়াইফাই পয়েন্টেই নেই ইন্টারনেট। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে অভিযোগ নগরবাসীর। নিশ্চয়ই এটিকে সামনে রেখে লুটপাট করবার জন্য আসলে হয়তো বিগত দিন যারা দায়িত্বে ছিল কানেকশন বা বিভিন্ন সমস্যা, ত্রুটি লাইনের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা। আমরা চাই যে যত দ্রুত সম্ভব বর্তমান সরকার এটা বাস্তবায়ন করুক এবং সিলেটের 10 লক্ষ মানুষের এই ওয়াইফাই সুবিধাটা উপভোগ করুক। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয়ই করা হয়নি, অথচ রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপর। তবে নতুন করে বরাদ্দ পেলে প্রকল্পটি আবারও চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। প্রকল্পটা আসলে ফল্টি ছিল, যার কারণে দেখা যায় যে আপনার এই ওয়াইফাইয়ের এটা 1 বছরে কিছুটা আপনারা সুবিধা পেলেন, পরবর্তীতে এটা স্টপ হয়ে গেল। এটা প্রকল্প ডিজাইন করার সময় এটা চিন্তা ভাবনায় রাখা উচিত ছিল যে এটা টেকসই হবে কিনা। বর্তমান সরকার যদি আমাদেরকে এই বিষয়ে সহায়তা করে এবং নির্দেশনা প্রদান করে, তাহলে আমরা পুনরায় এটি চালু করার উদ্যোগ গ্রহণ করব। প্রকল্পটিতে ব্যয় হয় প্রায় 30 কোটি 20 লাখ টাকা। স্মার্ট সিটির প্রতিশ্রুতি থাকলেও বন্ধ হয়ে আছে এইসব কোটি টাকার ওয়াইফাই সুবিধা। সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। প্রায় 3 মাস ধরে চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। 54 কার্যদিবসের মধ্যে 53 দিনে লেনদেন হয়েছে 700 কোটি টাকার বেশি। একে পুঁজিবাজার নিয়ে সরকারের বিশেষ ভাবনার প্রতিচ্ছবি হিসাবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। যদিও কার্যক্রম বন্ধ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি কিংবা জেড ক্যাটাগরির কোম্পানির দাপট বাজারের সংখ্যা বাড়াচ্ছে। এ অবস্থায় খারাপ কোম্পানির শেয়ার লেনদেনের সীমা নির্ধারণের পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। শুরুটা গেল 8 এপ্রিল, যেদিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয় 991 কোটি 59 লাখ টাকার শেয়ার, যা এর আগের কার্যদিবসের চেয়ে 394 কোটি 56 লাখ টাকা বেশি। এরপর 700 কোটি টাকার কম দৈনিক লেনদেন হয়েছে মাত্র একদিন 19 মে 675 কোটি 73 লাখ টাকা। 30 জুন পর্যন্ত বাকি 52 কার্যদিবসে 700 কোটির বেশি লেনদেন হয়েছে 7 দিন, 18 দিন হয়েছে 800 কোটি টাকার বেশি, 900 কোটি টাকার বেশি হয়েছে 7 দিন, 1000 কোটি ছাড়িয়েছে 18 দিন, আর 2 দিন পার হয়েছে 1,500 কোটি টাকার গণ্ডি। এর আগে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেনে এমন টানা চাঙ্গা ভাব দেখা গেছে 2022 সালের 23 অক্টোবর পর্যন্ত। মেসেজ ইজ ক্লিয়ার, দিস গভর্নমেন্ট ইজ সিরিয়াস উইথ দ্য ক্যাপিটাল মার্কেট ইমপ্রুভমেন্ট এবং এটা ব্রড বেসড করা, পার্টিসিপেটরি করা। বিশ্লেষকরা বলছেন বিনিয়োগমুখী হওয়ার পরও শঙ্কা জাগাচ্ছে দৈনিক লেনদেনে চাঙ্গা ঢাকার পুঁজিবাজার। এখন যেটা ক্যাপিটাল মার্কেট তোমরা দেখতেছো বা শেয়ার বাজার পপুলারলি নোন অ্যাজ, এটা কোনো শেয়ার বাজার না। এটা ছোট হতে 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 এত ছোট হয়ে গেছে। এর মধ্যে যে 1000-1200-1300 কোটি টাকা টার্ন ওভার হচ্ছে, এটা আমাদের গুড লাক ফরাস। ওটা কিছু না, এক্সপেকটেশন থেকে, আশাবাদ থেকে যে সামনে ভালো হবে। লেনদেন বেশি হওয়ার মানে কিন্তু এই নয় যে খুব ভালো মানের লেনদেন হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ নিয়ে তাদের এমন শঙ্কার কারণও স্পষ্ট। গেল 30 জুন পর্যন্ত 1 বছরের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে প্রতিষ্ঠান বন্ধ কিংবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ। ডিএসসির ওয়েবসাইটে এমন 33টি কোম্পানির তালিকা প্রকাশের পরও এসব কোম্পানিতে অর্থলগ্নি করে চলেছেন বিনিয়োগকারীরা। এই 33 কোম্পানির মধ্যে আবার 20টির শেয়ারের দাম বেড়েছে গেল 1 বছরে। এমনকি এ সময় 24 টাকা 40 পয়সার শেয়ারের দাম ঠেকেছে 80 টাকা 60 পয়সায়, 70 টাকা 50 পয়সার শেয়ারের দাম উঠেছে 204 টাকা 30 পয়সায়। শুধু তাই নয়, গেল সোমবার যে শেয়ার বিক্রি হয়েছে 230 টাকা 70 পয়সায়, পরদিন তা 250 টাকা 80 পয়সায় হয়েছে হাতবদল। ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোতে বিনিয়োগ বৃদ্ধি মানেই হলো যে এই পুরো স্টক মার্কেটের ঝুঁকি বেড়ে যাচ্ছে। শেয়ার বাজারের ধরনটাই এমন
যে এখানে একবার আতঙ্ক তৈরি হলে তখন কিন্তু তর্কে পড়ে যায়। যদি অস্থিরতা তৈরি হয়, যে কোনো ধরনের ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে এটা দায়টা কে নেবে পরে। বাজারে বাজে কোম্পানি থেকে বিনিয়োগ সুরক্ষা দিতে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে সরকারকে এবার জোরে সোরে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেটকে তোমরা যে অবয়বে দেখতে চাইছ, সেটার জন্য লোকাল ভালো কোম্পানিগুলোকে বিক্রি করতে হবে। সরকারি মালিকানা অনেকগুলো ভালো আছে, গুড আর্নিংস, ওদের যদি ক্যাপিটালের দরকার না হয় তারা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে বিক্রি করতে পারবে। আরেকটা হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি, বেশ কয়েকটা মাল্টিনেশনাল কোম্পানি কিন্তু শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 250 বছর পূর্ণ করল যুক্তরাষ্ট্র। ইতিহাসের এই বিশেষ মাইল ফলক ঘিরে দেশটিতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। রাজধানীর ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে হয়েছে জমকালো আতশবাজি। স্বাধীনতার চেতনাকে ধরে রেখে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আকাশ জুড়ে রঙিন আতশবাজির ঝলক, মঞ্চে জমজমাট কনসার্ট আর শহর জুড়ে উৎসবের আমেজে মেতে উঠেছেন লাখো মানুষ। স্বাধীনতার 250 বছর পূর্তিতে নজিরবিহীন আয়োজনে সেজেছে পুরো যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় আয়োজন করা হয়। বজ্রঝড়ে অনুষ্ঠান কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও পরে বিশাল সমাবেশে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতার চেতনাকে ধরে রেখে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ আতশবাজি প্রদর্শনী শুরু হয়। নতুন এয়ারফোর্স ওয়ানকে ঘিরে যুদ্ধ বিমানের বিশেষ ফ্লাইপাস্টও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। শুধু ওয়াশিংটন নয়, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরেও ছিল উৎসবের আমেজ। কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান আর ঐতিহ্যবাহী হটডগ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন হাজারো মানুষ। ভার্জিনিয়ার মাউন্ট ভার্ননে 50টি দেশের 150 জন অভিবাসী নতুন মার্কিন নাগরিক হিসেবে শপথ নেন। আমরা ইতিহাসের সবচেয়ে আনন্দময় ও গৌরবোজ্জ্বল এক মাইলফলক উদযাপনের জন্য একত্রিত হয়েছি। 2.5 শতাব্দী ধরে আমেরিকান প্রজাতন্ত্র মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে দাঁড়িয়ে আছে। আর এই পতাকা সেই জাতির প্রতীক, যাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অসাধারণ, ব্যতিক্রমী ও অন্যান্য জাতি বলে আমরা বিশ্বাস করি। উৎসবের মধ্যেও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ঝড় ও দমকা হাওয়ায় কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় লাখো মানুষ। স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান জীবিত 4 সাবেক মার্কিন প্রেসিডেন্টও। তারা গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের প্রতিষ্ঠার আদর্শ ধরে রাখার আহ্বান জানান। ইশিতা আক্তার, সময় সংবাদ। জার্মানিতে উগ্র ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছে হাজারো মানুষ। থুইরিঙ্গেন অঙ্গরাজ্যের এরফোর্টে এএফডির দলীয় কাউন্সিল ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এবং দলীয় কাউন্সিল উপলক্ষে থুইরিঙ্গেন অঙ্গরাজ্যের এয়ারপোর্ট শহরে সমবেত হয় জার্মানির উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি। তবে সভা শুরুর আগেই শহরের বিভিন্ন এলাকায় জড়ো হন হাজারো বিক্ষোভকারী। তাদের অভিযোগ, এএফডির রাজনীতি, গণতন্ত্র ও বহুত্ববাদ সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পুলিশ জানায়, প্রতিরোধ স্লোগানে বিভিন্ন সংগঠনের কয়েক হাজার মানুষ সভাস্থলের আশেপাশে অবস্থান নেন। এএফডির প্রতিনিধিদের সভাস্থলে পৌঁছানো ঠেকাতে সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভে অংশ নেয়া কর্মীরা বলেন, উগ্র ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে নাগরিক প্রতিরোধ অব্যাহত থাকবে। তাদের ভাষায়, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় রাজপথে আছি এবং থাকব। যারা বিভাজনের রাজনীতি করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে।
তীব্র বিক্ষোভের মধ্যেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় এএফডির দলীয় কাউন্সিল। প্রায় 600 প্রতিনিধির ভোটে দলটির সভাপতি ও সহসভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন এলিস ভাইডেল ও টিনো ক্রুপালা। অন্যদিকে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই অনুষ্ঠান শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে তুইরিংয়েন পুলিশ। তবে এএফডিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ এবং জার্মানিতে উগ্র ডানপন্থী রাজনীতি নিয়ে বিতর্ক যে আরও তীব্র হচ্ছে সেটি আবারও স্পষ্ট হয়েছে এই সমাবেশে। জার্মানির তুইরিংয়েন অঙ্গরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশটির কঠোর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের কর্মকাণ্ডে উত্তপ্ত দেশটির সমাজ এবং রাজনীতি। তবে বিশ্বাস করুন আর নাই করুন, এই সময়ে জার্মানিতে নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এই অভিবাসন বিরোধী দলটি, এমনটাই বলছে দেশটির সরকারি বেসরকারি জরিপ সহ জনপ্রিয় পোলিট ব্যারোমিটার। তবে তাতে উদার এবং বৈচিত্র্যময় জার্মানির কি হবে তা নিয়ে শঙ্কিত দেশটির সাধারণ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আবারও ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। সেলেসাউদের চ্যালেঞ্জ মনে করছে না নরওয়ে কোচ। অন্যদিকে লুকাস পাকেতার ইনজুরি দুশ্চিন্তা বাড়ালেও রাফিনিয়ার ফেরায় স্বস্তি ব্রাজিল শিবিরে। গোলমেশিন আর্লিং হালান্ডকে থামানোর পরিকল্পনা সাজানো আছে বলে জানান কোচ কার্লো অ্যানচেলোত্তি। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনহো, কাফু, কার্লো কিংবা কাকা। বর্তমান ব্রাজিলের নেই সেই সোনালী যুগ, যে বিষয়টি উঠে এলো নরওয়ে কোচের কণ্ঠে। তাই এই ব্রাজিলকে নিয়ে প্রতিপক্ষেরও নেই খুব বেশি ভাবনা। একদিকে নেইমার, ভিনিসিয়াসদের অভিজ্ঞতা, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ড। পরিসংখ্যান বলছে ব্রাজিলের জার্সি যতটা ভারী হোক, নরওয়ের বিপক্ষে তা কখনোই খুব স্বস্তিকর ছিল না। 4 দেখায় 2 হার 2 ড্র। তবে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে ফিরেছেন রাফিনিয়া, পুরোপুরি ফিট আছেন নেইমার, দুশ্চিন্তা বেড়েছে পাকেতাকে হারিয়ে। প্রতিপক্ষ শিবিরে আছেন গোলমেশিন আর্লিং হালান্ড, যে কোনো সময় নষ্ট করে দিতে পারেন প্রতিপক্ষের পরিকল্পনা। তাই তাকে বিশেষ নজরে দেখছেন কার্লো আনচেলোত্তি। হালান্ডকে থামানোর পরিকল্পনাও প্রস্তুত সেলেসাউদের, জানিয়েছেন কোচ। হালেন্ডকে 1 সেকেন্ডও ফাঁকা রাখা যাবে না। একটি বল পেলেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে। আমাদের টিমের ফুটবলাররা ইউরোপের ক্লাব ফুটবলে হালেন্ডের বিপক্ষে বহুবার খেলার অভিজ্ঞতা আছে। তাকে কিভাবে থামাতে হবে সেটা নিয়ে পরিকল্পনা আছে। শুধু তিনি নয়, গোটা দল নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ডন কার্লো দল সাজাতে পারেন সম্ভাব্য 4-3-3 ছকে, যেখানে তার শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ভিনিসিয়াস, মার্তিনেল্লি, কাসিমেরো, গিমারেস, গ্যাব্রিয়েল, মার্কিনিউসরা। বদলি হিসেবে নামতে পারেন রাফিনিয়া। বিশ্বকাপে 28 বছর পর ফিরে আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ের পাওয়া আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। আক্রমণের প্রাণ আর্লিং হালান্ড। 4 ম্যাচে 5 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি, এমবাপ্পের পেছনে আছেন তিনি। দলটার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর। ইতিহাস থেকে আত্মবিশ্বাসী হলেও নরওয়ে পা রাখছে মাটিতে। তবে প্রতিপক্ষকে খুব বেশি ভয়ও পাচ্ছে না তারা। একসময়ের ভয়ঙ্কর ব্রাজিল এখন এতটাও নয় বলে মত স্টালে সালবাক্কের। ব্রাজিল অবশ্যই এই ম্যাচে ফেভারিট, তবে তারা আগের মতো ভয়ঙ্কর নয়। এই ব্রাজিল দলকে হারানো সম্ভব। ব্রাজিলকে হারাতে হলে খেলতে হবে নিজেদের সেরা ফুটবল। সেই ইতিহাসই নতুন করে লিখতে চাই আমরা। ভিনিসিয়াস দারুণ ফুটবলার, তাকে রুখতে আমাদের আলাদা পরিকল্পনা থাকবে। 1998 বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল নরওয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। শেষ 16 লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। ফেভারিটের তকমা থাকলেও স্বাগতিকদের বর্তমান ফর্ম কিছুটা চিন্তায় ফেলেছে থমাস টুখেলকে। এছাড়া 2200 মিটার উচ্চতার ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মানিয়ে নেওয়াও বড় চ্যালেঞ্জ হবে 3 লায়ন্সদের জন্য। অন্যদিকে দলগত নৈপুণ্য দেখে ইংল্যান্ডকে হারাতে মরিয়ে হ্যাভিয়ার আগুয়ের দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সোমবার সকাল 6টায়। একদিকে আসরের ফেভারিট ইংল্যান্ড, অন্যদিকে আত্মবিশ্বাসে টইটুম্বুর মেক্সিকো। নকআউটের ম্যাচ মানেই হতে পারে যে কোনো কিছু, আর ম্যাচটা যদি হয় ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তখন উন্মাদনা থাকবে অন্য মাত্রায়।
হ্যারিকেন ম্যাজিকে কঙ্গোকে হারিয়ে রাউন্ড অফ 16-এ ওঠে ইংল্যান্ড। পুরো আসরেই নৈপুণ্য দেখাচ্ছেন থ্রি লায়ন্স অধিনায়ক। এই বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন 5 গোল, কিন্তু বিপরীতে রাশফোর্ড, বেলিংহ্যামদের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। তবে নকআউটের এই ম্যাচে ভুল মানেই বিশ্বকাপ থেকে বিদায়, তাই অনুশীলনে সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন ফুটবলাররা। যদিও প্রতিপক্ষের চেয়েও ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ 2200 মিটার উচ্চতার স্টেডিয়ামে খেলা। আমরা বিশ্বের ঐতিহাসিক স্টেডিয়ামে খেলতে নামছি, তবে উচ্চতার প্রভাব রয়েছে। আমারও হালকা মাথা ব্যথা করেছে, ফুটবলারদের ঘুমাতে কষ্ট হয়েছে, অনুশীলনেও কিছুটা সমস্যা হয়েছে। তবে এটা কোনো অজুহাত নয়, ফুটবলাররা এটার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। এটা মেনেই আমাদের খেলতে হবে আর জয় তুলে নিতে হবে। ঘরের মাঠে নামার আগে উজ্জীবিত মেক্সিকো, মাঠের খেলাতেও রয়েছে দারুণ ছন্দ। জার্মানিকে হারানো ইকুয়েডরের বিপক্ষে জয় তুলি রাউন্ড অফ 16-এ স্বাগতিকরা। তাদের সবচেয়ে বড় শক্তি দলগত নৈপুণ্য, যদিও হ্যারিকেন কোচের চিন্তার কারণ। আমাদের দলে এমন ফুটবলাররা আছেন যারা ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের পারফরমেন্সকে বেশি গুরুত্ব দেয়। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এটাই আমাদের জয় এনে দিতে পারবে। হ্যাঁ, হ্যারি কেইন আমাদের পরীক্ষায় ফেলবে। সে বিশ্বমানের ফুটবলার। আমরা চেষ্টা করব মাঠে যেন সে 1 মিনিটের জন্য স্বস্তিতে খেলতে না পারে। তার কাছে বল গেলে আমরা চাপ তৈরি করব। সব মিলিয়ে এখন পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড মেক্সিকো, যেখানে থ্রি লায়ন্সের 6 জয়ের বিপরীতে মেক্সিকো জয় পেয়েছে কেবল 1 ম্যাচে। এর মধ্যে 1996 সালের বিশ্বকাপে একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল 2 দল, সেখানে 2-0 ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এবার ইতিহাস বদলানোর সুযোগ স্বাগতিক মেক্সিকোর সামনে। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান। প্রিয় নেতার প্রথম জানাজায় অশ্রুসিক্ত কোটি মানুষ। অংশ নিলেন বাংলাদেশ সহ শতাধিক দেশের প্রতিনিধি। এমবাপের পেনাল্টির গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, দাপুটে জয় মরক্কোর। রাতে ব্রাজিলের সামনে নরওয়ে, স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড। এ ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া। তামিম, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।